কিভাবে একটা ইনডিটারমিনেট স্ট্রাকচারকে সলভ করা যায়। ঠিক আছে, এখন শর্টকাটে সলভ করলে ধরো তুমি এক পেজের ভিতরে সলভ করে ফেললে একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার, সেইটা কিন্তু অবশ্যই এক্সাক্ট সলিউশন হবে না, সেটা বেশ লম্বা এবং বেশ বড় সড় মেথড দিয়ে একটা। ঠিক আছে, সো এই জন্য তাহলে এই কোর্সে আমরা এটা কি শিখতেছি, ক্লিয়ার হয়েছে কিনা? কি শিখতেছি আমরা বলো? মানে শর্টকাট একটা সিস্টেম শিখতেছি যে শর্টে যাতে করা যায় এটা এক দুই পেজের ভিতর, যে এটা অবশ্যই এক্সাক্ট অ্যানসার হবে। এটা আমি আবার বলে দিই, সুবিধা কি? সুবিধা হচ্ছে টাইম সেভ হচ্ছে, সহজ করতে পারতেছি এবং প্রায় কাছাকাছি একটা বের হচ্ছে, এটা হচ্ছে সুবিধা। তবে এইগুলো কিন্তু আবার ওই কোর্সে দেখানো হবে না, এটা কিন্তু এই কোর্সেই শেষ। স্যার এইটা ডিটেইলস মেথডগুলো দেখানো হবে। স্যার এইটা দিয়ে কি ওইটা কাজে লাগবে? না, ওটা ওখানে ডিফারেন্ট মেথড, মানে ওটা হচ্ছে ডিটেইলস মেথড, বড় মেথড, এক্সাক্ট ভ্যালুগুলো আপনার ধরতে হবে। স্যার এইটা প্রিলিমিনারি বলা যায়, প্রিলিমিনারি সিস্টেম। স্যার এইটা দিয়ে কি আমরা ফিল্ডে কাজ করতে পারবো? ফিল্ডে কাজ করা যেতে পারে, প্রায় কাছাকাছি ভ্যালু আসবে। টাইম যখন থাকে না তখন দ্রুত করতে হয়, তখন আমরা মোটামুটি একটা আইডিয়া নিতে পারি। এক্সাক্ট করতে হলে তো অবশ্যই এক্সাক্ট মেথডে যেতে হবে। তো এটা আর কি। তো যাই হোক, এখন হচ্ছে এই অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসের আমরা অনেকগুলো মেথড আছে। তার ভিতর একটা হচ্ছে পোর্টাল ফ্রেম মেথড, ক্যান্টিলিভার মেথড, ফ্যাক্টর মেথড, এগুলা। আমাদের সিলেবাসে দুইটা আছে, কি বলে এটা, পোর্টাল ফ্রেম মেথড আর একটা হচ্ছে ক্যান্টিলিভার মেথড, দুইটা মেথড আছে। এখন এইগুলোর উপরেও আবার 1-2 মাস ধরে ক্লাস নেওয়া যায়, কিন্তু এই টপিকটার উপরে এখন হচ্ছে এখন এত তো পড়ানো যাবে না। ঠিক আছে, এটা আসলে অনেক বড় কোর্স, এটা আমি তোমাদের সেই প্রথম ক্লাস থেকেই বলতেছি, এটা আসলে অলমোস্ট 6 ক্রেডিটের দেওয়া সমকক্ষ হতে পারে এই কোর্সটা। সো এখন মনে করো যে এই তাহলে যেটা বললাম যে আমাদের পোর্টাল ফ্রেম মেথড আর ক্যান্টিলিভার মেথড, দুইটা মেথড আজকে আমাদের সিলেবাসে আছে। ঠিক আছে, এখন ক্যান্টিলিভার মেথডটা আর সময় হবে না, কারণ এটা বাতিল। তাহলে আমরা আজকে শুধু শিখবো হচ্ছে পোর্টাল ফ্রেম মেথড। ঠিক আছে, পোর্টাল ফ্রেম মেথড এইটাই দিয়ে তো মেথডের ভিতরেও আবার অনেক কিছু আছে, ফ্রেম আছে, মিলবেন্ট আছে, মিলবেন্ট প্রিন্ট, এগুলো করার আমরা সময় পাবো না, শুধু ফ্রেম। কান্ট্রিভার্সন আর একটা কি জানা বলছিলেন? ফ্যাক্টর মেথড। অনেক গন্ধ করি নাকি? তো তাহলে দেখতে পাচ্ছ যে এখানে দুইটা পিন সাপোর্ট, এটা একটা এই একতলা একটা বিল্ডিং এর ফ্রেম মনে করো, চিন্তা করতে পারো এটাকে। ঠিক আছে, তোমাদের এর আগে আমি উইন্ড এবং আর্কওয়ার্ক করাইছি। তাহলে উইন্ড এবং আর্কওয়ার্কের ক্ষেত্রে তোমরা দেখছিলা যে বিল্ডিং এর ফ্রেমগুলো অনেকটা এরকমের হয়ে থাকে, তাই তো? উইন্ডের ক্ষেত্রে গত ক্লাসে যেটা দেখাইলাম, তাহলে দেখছিলাম না যে এরকম একটা ফ্রেম হয়, যেমন এইটা আছে তোমার একটা 4 তলা বিল্ডিং এর একটা ফ্রেম চিন্তা করতে পারো। ঠিক আছে, এরকম 10 তলা বিল্ডিং এর ফ্রেম হতে পারে। যেমন একটা বিল্ডিং এ কিন্তু এরকম ফ্রেম আবার একটা থাকে না, এরকম ফ্রেম কতগুলো থাকে? অনেকগুলো। যেমন ধরো এটা যদি একটা হয়, ধরো একটা প্ল্যান, তাহলে আমি যদি এই ডিরেকশন থেকে যদি চিন্তা করি যে ধরো এই ডিরেকশন থেকে উইন্ড আসতেছে বা এই ডিরেকশন থেকে আর্কওয়ার্ক আসতেছে, তখন হচ্ছে এখানে ফ্রেম আছে কতগুলো? 4টা। এই একটা, 3টা, এই দুইটা, 3টা, 4টা। তাহলে তোমার উইন্ড ফোর্স যেটাই আসবে বা আর্কওয়ার্ক ফোর্স যেটাই আসবে, সেটা কিন্তু এই 4 ভাগে ভাগ হয়ে যাবে। এই 4 ভাগে ভাগ হয়ে তখন হচ্ছে এই যে এক একটা ফ্রেমের উপর একটা নির্দিষ্ট অংশ সেটা মানে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে সেই রকমই এই যে একটা ফ্রেম, ধরো এই যে এই একটা ফ্রেম জাস্ট কয়টা কলাম আছে? 3টা। তাহলে এই যে এখানে 3টা কলাম আছে, আর উচ্চতা যততলা বিল্ডিং তততলা, সেই রকমই একটা ফ্রেম। এখন এই ফ্রেমের উপর কি আসবে বলো? উইন্ড আসবে না, আর্কওয়ার্ক তো আসবে। তাহলে উইন্ড বা আর্কওয়ার্কের ফোর্সগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হয় সেটা তো শিখাইছি।
সেটা উইন্ডো আমরা দেখছি, আর্টওয়ার্কও আমরা দেখছি। তাহলে সেইভাবে করে ল্যাটারাল ফোর্স আসতেছে, সেইটারই একটা সিম্পল এক্সাম্পল এখানে দেখানো হচ্ছে। তারপরে একতলা একটা বিল্ডিং, সেটার উপর একটা আমরা আর্টওয়ার্ক বা ফোর্স একটা কিছু আসতেছে। তো সেটা যদি আসে, তখন এই বিল্ডিং এর ভিতরে আসলে কি ঘটে, বিমগুলোর ভিতর কি অবস্থা হয়, কলামগুলোর ভিতর কি অবস্থা হয়, সাপোর্ট রিঅ্যাকশন বা ফাউন্ডেশনের ভিতর কি অবস্থা হয়, সেইটাই আমরা অ্যানালাইসিস করতেছি। ঠিক আছে, বুঝতে পারছি? এবং তোমাদের আরো একটা জিনিস যেটা মনে থাকার কথা, সেটা হচ্ছে যে এই উইন্ডের ক্ষেত্রে দুইটা ডিরেকশনের ফোর্স কিন্তু এক হয় না। এক হয়? আলাদা হয় না? কারণ কি বলতো? সারফেস এরিয়া, এই ডিরেকশনের ওয়ালের যে সারফেস এরিয়া আর এই ডিরেকশনের ওয়ালের যে সারফেস এরিয়া, দুটো কি সেম না, দুটো ডিফারেন্ট। সারফেস এরিয়া ডিফারেন্ট হলে দুই ডিরেকশনের ফোর্স হয় ডিফারেন্ট। তখন সেই ফোর্সটাকে আমরা হচ্ছে কি এই এরিয়া দিয়ে দিয়ে লেন্থ ওয়াইজ এরিয়া দিয়ে দিয়ে আমরা হচ্ছে প্রতিটা ফ্রেমের জন্য কি করে দেই, সেপারেট করে দিই। কিন্তু আর্টওয়ার্কের ক্ষেত্রে কি হয়? আর্টওয়ার্কে তো তোমাকে আমি ধরো এরকম একটা কিছু শিখাইছি লাম্প মাস দিয়ে, তাই না? শিখাইছি না? কিন্তু সেটা এই ডিরেকশনে কি হবে আর এই ডিরেকশনে কি হবে? সেম। আর্টওয়ার্ক ফোর্সে কোনো চেঞ্জ হয় না। ধরো আর্টওয়ার্ক ফোর্সে তুমি এখানে পাইছো, ঠিক আছে, ধরো এখানে টোটাল পাইছিলা হচ্ছে 500 কিপ বা 600 কিপ, ধরো, ঠিক আছে, 600 কিপ। তাহলে এই ডিরেকশন থেকে কত আসবে? 600। এই ডিরেকশন থেকেও কত আসবে? 600। কিন্তু উইন্ডে ডিফারেন্ট, উইন্ডে দুই ডিরেকশন। এখন ধরো 600 কিপ যদি আসে, তাহলে এখন এক একটা ফ্রেমে কত যাবে? সেটা না, 60 দিয়ে ভাগ করলে হবে না। কর্নারের ফ্রেমগুলোতে কম যাবে, মিডল ফ্রেমগুলোতে বেশি যাবে লেন্থ ওয়াইজ। তো ধরো এটা যদি ইকুয়াল লেন্থে হয়, মানে ইকুয়ালি স্পেসড যদি হয়, তখন এইখানে আসবে 100, এইখানে আসবে 200, এইখানে আসবে 200, এখানে আসবে 100। তাহলে এক একটা ফ্রেমে কিন্তু 600 আসতেছে না, 600 টোটাল। এক একটা ফ্রেমে কত আসতেছে? 100 বা 200, ঠিক আছে? তাহলে এক একটা ফ্রেমে 100 বা 200 আসতেছে। এখন আমি যদি একটা ফ্রেম আঁকি, ঠিক আছে, যে কোনো একটা ফ্রেম যদি মনে করো আমি আঁকি, ধরো একটা ফ্রেম আঁকলাম, তাহলে একটা ফ্রেমে কত আসতেছে? সেই 100 আবার স্টোরি ওয়াইজ ভাগ হবে। তাহলে একটা হচ্ছে যে টোটাল যে 600 কিপ, 600 কিপটা প্রতিটা ফ্রেমে ভাগ হয়ে যাচ্ছে। তারপর প্রতিটা ফ্রেমে যাওয়ার পরে আবার, ঠিক আছে, মানে যে একটা যে ফ্রেম, এই একটা ফ্রেম তো আবার অনেক তলা, 9 তলা 10 তলা, তখন সেইটা আবার প্রতিটা স্টোরিতে ভাগ হচ্ছে। জিনিসটা হচ্ছে এইভাবে করে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে সেই জিনিসটাই হচ্ছে আমরা এই যে এখানে ভাগের সময় কিছু সমান অনুযায়ী ভাগ হবে নাকি ওই সময় উপর নিচে কম হবে? এখন সেই ভাগ তো আমি তোমাকে শিখাইছি, আর্টওয়ার্কের ম্যাথে সেটা শিখাইছি না, স্টোরি ওয়াইজ কিভাবে ভাগ হয়, উপরের দিকে বেশি থাকে। উইন্ডো শিখাইছি, উইন্ডোর ক্লাসটা আমরা কি করো না, এটা মিস করছো, ফ্রি মার্ক মিস করছো স্যার, ভিডিও করে দিই গতকালকে। হ্যাঁ, ভিডিও করা আছে। কারণ এগুলো স্ট্রাকচারের জিনিসটা এত সহজ না, এগুলো ক্লাস করেও পারাটা অনেক কঠিন হয়। ক্লাস না করলে এগুলো পারার কোনো কারণ নেই, সহজ কথা যেটা। আচ্ছা, তো তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আসলে এটা আসলে কি জিনিস। ওই যে সেই উইং বা আর্টওয়ার্ক, সেইটাই কিন্তু আমরা এখানে নিয়ে আসছি একটা ছোট একতলা ফ্রেমের জন্য। আচ্ছা, ওকে। সো এখন এখান থেকে দেখো এইটাকে সলভ করতে বলতেছে। সো এখন এইটা যদি সলভ করতে হয়, সাপোর্ট রিঅ্যাকশন কয়টা? আর ইকুয়েশন আছে কয়টা? তাহলে এক্সট্রা একটা কিছু ক্লু বা একটা কোনো হিন্ট বা একটা কোনো কিছু তো লাগবে চারটা সলভ করার জন্য। তিনটা দিয়ে তো আর চারটে সলভ করতে পারবো না। তাহলে এখানে একটা তোমাকে অ্যাসাম্পশন বলতে পারো বা একটা অনুসিদ্ধান্ত, একটা কি বলে এটাকে, যে ধরে নিছে লেট, সেই লেট একটা ধরে নিছে, এটা হচ্ছে কি বুঝতে পারছো কি বলছে? সাপোর্ট দুইটা, হরাইজন্টাল ফোর্সটা কি করবে? ইকুয়ালি। এই যে একটা এক্সট্রা ক্লু দিয়ে দিল, এখন এই ক্লু দিয়ে এটা সলভ করে ফেলা যাবে, আর কিছু না। এটা কি সব ক্ষেত্রে একই হবে? হ্যাঁ, সব ক্ষেত্রে। এখন এই যে বললাম এটা তো অ্যাপ্রক্সিমেট মেথড, এখন বাস্তবে হয়তো একই নাও হতে পারে। যেমন আমি তোমাকে বলি, এটা যদি পি হয়, তাহলে এখানে সাপোর্ট আছে কয়টা? দুইটা। এখন সে কি বলতেছে? সাপোর্ট দুটি হরাইজন্টাল ফোর্স ইকুয়ালি নিবে, তাহলে এখানে কত আসবে? এইখানে কত আসবে? এখন এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, আমরা কাজ এটা মানে মোটামুটি একটা ধরে নিতে পারি। আর তুমি যদি বলো এক্স্যাক্টলি কত আসবে, সেটা আমরা জানি না, সেটা হচ্ছে ডিটেইলড মেথডে অ্যানালাইসিস করে দেখতে হবে।
হয়তো এরকম হইতে পারে যে এখানে হয়তো পি এর 60% আসতে পারে, এখানে পি এর 40% আসতে পারে, বা এইখানে পি এর 55% আসতে পারে, এইখানে 45% আসতে পারে। সেটা ডিটেইলড অ্যানালাইসিস থেকে বোঝা যাবে। আমরা যেহেতু অ্যাপ্রক্সিমেট করতেছি, আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতে পারি কি সমান সমান। তার মানে কত? এইটাও 50%, এখানে ধরে যদি করি মোটামুটি কাছাকাছি একটা ভ্যালু পাবো, এক্সাক্ট পাবো না। এইটা হচ্ছে ব্যাপার। সো তাহলে এখন হরাইজন্টাল ফোর্স গুলো যদি মানে রিঅ্যাকশন গুলো যদি বের করে ফেলতে পারি, এখন ভার্টিক্যাল গুলো বের করতে পারবো না। তো অ্যাজ ইউজুয়াল আগের মতো তোমরা জানো যে তাহলে কি করতে হবে, সামেশন অফ ma ইকুয়াল টু 0। সামেশন অফ ma যদি 0 হয় তাহলে কি হবে বলো, কি লিখবো তোমরা বলো? এ পয়েন্টে মোমেন্ট না, কি আসবে তারপর? এখানে দুটো ভার্টিক্যাল রিঅ্যাকশন আছে, Pain 12. RA আর হচ্ছে RB। তাহলে কি প্লাস না মাইনাস? Minus. RB ইনটু L, আর কি আসবে? আর কিছুই আসবে না। তিন সাপোর্টে তো মোমেন্ট নেই, তাহলে RB কত আসে? Page by L. তাহলে RA কত আসবে? সেম স্যার। ভার্টিক্যাল ফোর্স তো আর তো কোনো কিছু নাই, সেম হবে না? কি হবে তাহলে? মাইনাস পেজ পেয়ে যাবে। ওই সামেশন অফ ভার্টিক্যাল ইকুয়াল টু 0 যদি না বসে করে নিবা, সামেশন অফ ভার্টিক্যাল ইকুয়াল টু 0 ওইভাবে করে নিবা। আমি সব একবার লিখে দিলাম। তাহলে এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা ওকে, তাহলে সাপোর্ট রিঅ্যাকশন গুলো সব বের করে ফেলছি। সাপোর্ট রিঅ্যাকশন যদি সব বের করে ফেলতে পারি তাহলে তো আর বাকি তো সবই পারা যাবে। এবার এসএফডিবিএমডি বলো, আইএল বলো, বা হচ্ছে ডিফ্লেকশন বলো, যাই বের করতে পারি, এটা তো পারাই যাবে। তাহলে বেসিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচারের সমস্যাটা কি ছিল? সমস্যা ছিল যে আমরা সাপোর্ট রিঅ্যাকশনটাই বের করতে পারতেছিলাম না আমাদের ইকুয়েশনের শর্টেজের কারণে। এখন তোমাকে সাপোর্ট রিঅ্যাকশনটা যদি বের করে দেয় তাহলে তো বাকিটা তো অ্যাজ ইউজুয়াল। সো তাহলে এখন আমরা যদি সামনের দিকে আগাই, আমাদেরকে বলা হচ্ছে ড্র এসএফডিবিএমডি ফর ইচ মেম্বারস। তাহলে দুইটা কলাম আছে, একটা বিম আছে, সবগুলোর জন্য এসএফডিবিএমডি আঁকতে বলছে। এইভাবে কি একসাথে এসএফডিবিএমডি আঁকতে পারবো? কি করতে হবে? তিনটা টুকরা করে ফেলতে হবে। তাহলে তিনটা টুকরা করে ফেলবো, মোটামুটি হাফ পেজ জায়গা দিয়া এরকম ফাঁকা ফাঁকা করে তিনটা টুকরা করে ফেলবো। হাফ পেজ হলেই হবে, বেশি লাগবে না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এই হচ্ছে এটার অবস্থা। এই জাংশন গুলো এগুলো যখন খুলে ফেলছে, এখানে কি সাপোর্ট দিছি? কারণটা কি বলতো? বিল্ডিং এর জাংশন পয়েন্ট গুলো কি থাকে? 6 থাকে। তাহলে এখন ওই প্রতিটা জাংশনে কি কি আসবে বলতে পারবা? তিনটা আসবে। তিনটা কি? হরাইজন্টাল আসবে, ভার্টিক্যাল আসবে, মোমেন্ট আসবে। সেগুলো আগে বের করতে হবে, তারপরে এসএফডিবিএমডি আঁকতে পারবো। তাহলে এখন দেখাই, আমি রিঅ্যাকশন গুলোকে আমি এখানে দেখাই দিই। তাহলে রিঅ্যাকশন আমার এইখানে ছিল p/2 আর এইখানে ডাউনওয়ার্ড ছিল, তাই তো? মাইনাস pH/L। আচ্ছা, আবার এইখানে ছিল রিঅ্যাকশন ছিল p/2, এটা ছিল আপওয়ার্ড pH/L। তাহলে সাপোর্ট রিঅ্যাকশন গুলো আমরা এখানে লিখলাম। ঠিক আছে, সাপোর্ট রিঅ্যাকশন গুলো আমরা লিখলাম। লেখার পরে এখন হচ্ছে এই জাংশনের ফোর্সগুলো, মোমেন্টগুলো এগুলো বের করতে হবে। এবং এইখানে একটা এক্সটারনাল ফোর্স আছে P, সেটাও তোমরা জানো। এই জাংশনে আছে, এই জাংশনে আবার নাই। তো কোন জাংশনে আছে? বাম পাশের জাংশনটাতে আছে এক্সটারনাল একটা ফোর্স আছে P, ডান পাশের জাংশনটাতে নাই। তো এখানে একটা জিনিস মনে রাখবা, এই প্রতিটি মেম্বারের সামেশন অফ হরাইজন্টাল ফোর্স, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, সামেশন অফ মোমেন্ট, এগুলো কি হতে হবে? ইকুইলিব্রিয়ামের জন্য। প্রতিটা
ধরো একটা বিমের বা একটা কলামের প্রতিটা জিনিসের হরাইজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স, টোটাল মোমেন্ট, এগুলো সব কি হইতে হবে? যদি এটা স্টেবল থাকতে হবে। আচ্ছা, আর প্রতিটা জাংশনে মোমেন্ট অবশ্যই জিরো হইতে হবে। এখন তাহলে হরাইজন্টাল ভার্টিক্যাল ফোর্সগুলো সেগুলো কি জিরো হবে না? সেগুলো জিরো হইতে পারে, আবার নাও হইতে পারে। সেটা ডিপেন্ড করবে এক্সটার্নাল ফোর্স আছে কিনা। এই যে জাস্ট সিম্পল জিনিস এগুলো আমরা অলরেডি জানি যে একটা মেম্বারের সামেশন এক্সটার্নাল না থাকলে জিরো হবে, থাকলে আবার জিরো হবে। তাহলে এখন এগুলো আমরা অলরেডি জানি, তাই না? যে একটা মেম্বারের সামেশন অফ এইচ জিরো, সামেশন অফ বি জিরো, এই এখন সেই ইকুইলিব্রিয়াম গুলো ব্যবহার করে করে ওইগুলো সব সলভ করে দিই। তাহলে এখন আমি যদি এই পাশ থেকে শুরু করি, প্রথমে এই মেম্বারটাতে আসা যাক। ধরো এটাকে আমি নামকরণ করছি, এটা 1 নম্বর, এই বিমটা হচ্ছে 2 নম্বর, আর এই কলামটা হচ্ছে 3 নম্বর। তার প্রথমে 1 নম্বর মেম্বারে আসতাম। তো 1 নম্বর মেম্বারে যখন আসতেছি, সেইখানে সে কি বলছে দেখো তো, প্রতিটা মেম্বারের হরাইজন্টাল জিরো হতে হবে। তাহলে এখন প্রথমে হরাইজন্টাল জিরো করি। তাহলে এইটা যদি p/2 এদিকে হয়, তাহলে উপরে কি হবে? এইটা যদি ph/l নিচের দিকে হয়, তাহলে এইটা কি হবে? তাহলে ph/l উপরের দিকে। এই জাংশন কি শেষ? এটা কি শেষ? মোমেন্টটা কত? জিরো। জিরো কেন? ফিক্স সাপোর্টের মোমেন্ট জিরো হয় নাকি? তাহলে মোমেন্ট বের করো। এখন যে কোনো জায়গায় এই যে কলামটার যে কোনো জায়গায় সামেশন অফ মোমেন্ট জিরো করবা। যে কোনো জায়গায় কত বলছে সামেশন অফ মোমেন্ট জিরো। সামেশন অফ মোমেন্ট জিরো, অরিজিনাল মোমেন্ট জিরো না। এটা তো বহুবার বলছি, সামেশন অফ মোমেন্ট আর শুধু মোমেন্ট এক না। তাহলে এখন এটার যে কোনো পয়েন্টে সামেশন অফ মোমেন্ট, ধরো এই পয়েন্টে ধরলাম সামেশন অফ মোমেন্ট জিরো, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে যদি সামেশন অফ মোমেন্ট জিরো ধরি, তাহলে এখানে ফোর্স থাকে কে? বলো তো ফোর্স থাকে কে? এইটা তো থাকবে না। তো এই পয়েন্ট, তাহলে এখানে থাকে p/2, তার সাথে ডিসটেন্স কি? তাহলে ph/2, তাহলে ph/2 এই ফোর্সটা কোন দিকে ঘোরাচ্ছে? তাহলে এখানে কি হবে? অ্যান্টিক্লকওয়াইজ আসবে, অ্যান্টিক্লকওয়াইজ ph/2। এই ধরো এই, আচ্ছা ধরো এই পয়েন্টে আরেকটা দিয়ে দেখে, এই কলামের যে কোনো পয়েন্টে সামেশন অফ মোমেন্ট জিরো নিবা। ধরো এই পয়েন্টে সামেশন অফ মোমেন্ট জিরো, তাহলে এই পয়েন্টে যদি সামেশন অফ মোমেন্ট জিরো হয়, তাহলে এখন এখানে আসবে কি বলো তো? p/2 ইনটু তাহলে কি হবে? ph/2। এটা কোন দিকে ঘুরতেছে? অ্যান্টিক্লকওয়াইজ। এই পয়েন্টের সাথে এই পয়েন্টের সামেশন দিতেছি, এই পয়েন্টের সাথে এটা কোন দিকে ঘুরতেছে? অ্যান্টিক্লকওয়াইজ। তাহলে আমার আরেকটা ওইটাকে ব্যালেন্স করতে হলে কি লাগবে? একটা ক্লকওয়াইজ একটা ওই ph/2 লাগবে, তাহলে সেটা এই ফিক্স সাপোর্টে হবে। ফিক্স সাপোর্টে যদি ক্লকওয়াইজ একটা ph/2, এই আর কি। যে কোনো পয়েন্টে তুমি সামেশন জিরো নিলেই হবে। যে কোনো পয়েন্টে সামেশন জিরো নিলে, মুখে মুখে না পারলে একটু লিখে করবা, সমস্যার কিছু নাই। এই আর কি। তাহলে এখন আসলে যে এইটা একটা সলভ করি আমরা। তাহলে এই জাংশনটা শেষ হয়ে গেল। আসলে ওই 3 নম্বর এইটা করে ফেলি। একই জিনিস হবে, একই জিনিস। এটা p/2 হলে এটা p/2, এটা যদি ph/l উপরে হয়, এখানে হবে ph/l নিচে। L আর 2 একটু খেয়াল করে লিখো। L এর 2 এ L লিখে ফেলো। তাহলে ঠিক আছে? এতটুকু ঠিক আছে? মোমেন্ট কত আসবে? এই একই জিনিস, ধরো এখানে মোমেন্ট নিলাম, তাহলে p/2 ইনটু h। তাহলে এটা তো অ্যান্টিক্লকওয়াইজ, তাহলে ওখানে কি আসবে? ক্লকওয়াইজ। ওইটার মতই সেম। ph/2। তাহলে এই জাংশনটা শেষ। এখন আসবে বিমে। এখন বিমে যখন আসবো, তখন হচ্ছে এখন বিমের তো কোনো কিছুই জানি না, জানি? তাহলে এই কলাম থেকে তো বিমে ট্রান্সফার করে দিতে হবে। তাহলে কলাম থেকে বিমে যখন ট্রান্সফার করে দিব,
তখন কি মেম্বার নিয়ে কাজ না জাংশন নিয়ে কাজ? জাংশন নিয়ে কাজ। এতক্ষণ কাজ করছি কি জাংশন নিয়ে না মেম্বার নিয়ে? মেম্বার নিয়ে কাজ করছি। আর এখন কাজ করব জাংশন নিয়ে। জাংশন নিয়ে যখন কাজ করব তখন সে বলছে কি মোমেন্ট অবশ্যই জিরো, হরাইজন্টাল ভার্টিক্যাল জিরো হবে যদি এক্সটারনাল না থাকে। থাকলে আবার একটু অন্যরকম হবে। আচ্ছা, তাহলে এই জাংশনে তো কোনো হরাইজন্টাল মানে কি বলে কোনো এক্সটারনাল ফোর্স তো কোনো কিছু নাই। তো এটা চোখ বন্ধ করে জাস্ট এই পাশে যা পাইছে এই পাশে উল্টো করে দিবা। এই তিনটা এখানে এই তিনটা যা পাইছো এখানে এই তিনটা কি করে দিবা? উল্টো করে দিবা, চোখ বন্ধ করে। তাহলে মনে করো যে এখানে p/2 এদিকে, p/2 এদিকে, ph/l নিচের দিকে, তাহলে এই দিকে আসবে ph/l টা আসবে উপরের দিকে। আর আসবে একটা মোমেন্ট। মোমেন্টটা আসলে যে অ্যান্টিক্লকওয়াইজ ছিল, এখন আসবে ক্লকওয়াইজ। ph/2 এগুলো তোমার কাছে একটু অনেক সময় খাতায় মানে অনেকগুলো করলে কনফিউজিং হয়ে যেতে পারে, তাই না? কারণ এটা অনেকগুলো জিনিস তো। তাহলে মনে করো কোনটা যে কার মুভমেন্ট, কোনটা কার হরাইজন্টাল, এটা কনফিউশন লাগতে পারে, বিষয় ভুল হইতে পারে। এইটা যদি কনফিউশন লাগে পরে এসএফডিবিএম লিখে বলা হবে। তাহলে এইজন্য তুমি একটা কাজ করতে হবে, তুমি কালার কোডিং করতে পারো। তাহলে তিনটা কালার নিয়ে নিলা, লাল, লাল না, লাল তো দেওয়া যাবে না, নীল, সবুজ আর হচ্ছে কালো। তারপর এটা কথা করতে হবে কালার। নীল তো অ্যালাউড, কালো অ্যালাউড, সবুজ অনেকে করে, এটা আর কি। লালটা তো অবশ্যই অ্যালাউড না, বা বেগুনি নিতে পারো, যেকোনো হতে পারে, লাল না সবই। হ্যাঁ, তো এখন হচ্ছে যে তাহলে ধরো নীল, সবুজ আর হচ্ছে কালো। তাহলে ধরো তুমি সব মোমেন্টগুলো নীল দিয়ে করলা, সব হরাইজন্টাল গুলো ধরো সবুজ দিয়ে করলা, সব ভার্টিক্যাল গুলো কালো দিয়ে করলা। তাহলে তখন তখন দেখো যে একটার সাথে একটা কনফিউশন লাগবে না। মোমেন্ট কোনটা, হরাইজন্টাল কোনটা, ভার্টিক্যাল কোনটা, তুমি সহজে বুঝতে পারবে। এখানে যেটা দেখ মানে p বাই নিচে সাপোর্টে এইটা জায়গা বেশি না, আর যদি ফ্রেম আরো বড় ফ্রেম থেকে তো শুরু করব, তো ছোট ফ্রেম থেকে বড় বড় ফ্রেম তখন কি করবা? তখন তো কনফিউশন লাগতে বাধ্য, কনফিউশন লাগবেই। এই সাপোর্টের কি p/2 কে ডিরেকশন ঠিক আছে নিচে? কোনটা এটা? হ্যাঁ ঠিকই তো আছে। তো তাহলে মোমেন্ট কেন অ্যান্টি ক্লকওয়াইজ? তো মোমেন্ট কি কোন দিকে আসবে? অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কি ক্লকওয়াইজ? এটা কি ক্লকওয়াইজ? তাহলে এটা কি আসবে? ক্লিয়ার? আচ্ছা, এই জাংশনে তাহলে এই জাংশন কি সলভ হয়েছে? নেক্সট কোনটা? এই জাংশন। তাহলে আসো এই জাংশন, এখন এই জাংশনে যদি চলে আসো তখন কি বাম সাইড এখন এটা দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে এই মেম্বার দিয়ে করা যাবে, মেম্বারের এক পাশ তো জানি, আর এক পাশ করা যাবে না, আরেকটা করা যাবে। এই পাশের যে জাংশন আছে, এই জাংশন দিয়ে এই জাংশনে ট্রান্সফার করে দেওয়া যাবে। আচ্ছা এখন দেখো, হ্যাঁ এক্সটার্নাল ফোর্স আছে আমি বলতেছি। তাহলে প্রথমত দেখো এই সামেশনাল মোমেন্টটা কি? তাহলে মোমেন্টটা ধরো আমরা জাংশন দিয়ে ট্রান্সফার করে দিই। এটা ph/2 ছিল, অ্যান্টিক্লকওয়াইজ ছিল, তাহলে এখানে কি আসবে? ph/2 ক্লকওয়াইজ। এখন আসো হরাইজন্টাল আর ভার্টিক্যাল ফোর্স কি হবে? তাহলে এখন এখানে এক্সটার্নাল ফোর্স তো যেটা আছে সেটা কি হরাইজন্টাল না ভার্টিক্যাল? হরাইজন্টাল। তাহলে ভার্টিক্যালেও কোনো সমস্যা হবে না। তাহলে ভার্টিক্যাল এইখানে কত ছিল এই পাশে? ph/l উপরের দিকে, নিচের দিকে হবে। এখন এটা কি হবে? আবার এইটার সাথে যদি এইটা মিলাই মেম্বার, তাও দেখো মিলে গেছে। ph/l নিচে, ph/l উপরে। জাংশন দিয়ে করলাম, মেম্বার দিয়ে চেক করলাম, দেখলাম মিলে গেছে। ওকে, এখন আসলে হরাইজন্টাল ফোর্সটা কি হবে? এখন এটা যদি আমি জাংশন দিয়ে করি, তাহলে p/2 কোন দিকে আছে? ডান দিকে আছে। এইখানে p/2 কোন দিকে আসার কথা? বাম দিকে। আর মেম্বার দিয়ে যদি করি, এটা বাম দিকে আছে, এটা কোন দিকে আসার কথা? ডান দিকে। দুইটাই তো। তাহলে দুইটা তো আর হবে না, যেকোনো একটা হবে। একটা দিব না। তাহলে কোনটা হবে? মেম্বারেরটা জিরো হবে। জাংশনে তো আমি বলেই দিছি হরাইজন্টাল ভার্টিক্যাল এগুলো জিরো নাও হতে পারে যদি এখানে এক্সটার্নাল ফোর্স। তাহলে এখানে আমাকে কোনটাকে প্রাধান্য দিতে হবে? মেম্বারটাকেই প্রাধান্য দিতে হবে। তার মানে হচ্ছে যে এইটা p/2 এদিকে হলে এটা p/2 এদিকে। জাস্ট ওই একটা জায়গায় একটু ঝামেলা, তাছাড়া পুরো স্ট্রাকচারটাতে আর কোথাও ঝামেলা নেই। এইটাকে আরেকভাবেও বোঝা যায়, সেটা হচ্ছে এখানে এক্সট্রা বলতে শোনো, এটা কি এক্সটার্নাল ফোর্স এখানে কত আসছে?
পি আসছে না, তাহলে এইখানে বিমে যতটুকু যাবে আর কলামে যতটুকু যাবে এটা যোগ করে পি হইতে হবে। তাহলে এখন দেখো এইখানে পি বাই টু এদিকে, এইখানে পি বাই টু এদিকে, তাহলে এই দুটো যোগ করলে কত হয়? পি। দ্যাট মিন্স এই ফোর্সটা ওই একই ডিরেকশনে দুইজনের ভিতর ভাগ হয়ে গেছে। হ্যাঁ, মানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে এইখানে ডিরেকশনটা উল্টা হবে না, এইটাই হচ্ছে ব্যাপার। যেটা এইখানে যেটা হয়েছিল এই জাংশনে কিন্তু এইটা এইদিকে এটা এইদিকে, বাট এই এক্সটার্নাল ফোর্স যেখানে আছে সেখানে এটা একই দিকে হচ্ছে, এটা উল্টা হচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। মেম্বার থেকে মোমেন্টটা আসলে দিকটা কি মানে মেম্বার থেকে আমরা p/2 এই কোশ্চেন নিলাম তাহলে এটা এইটা হবে। এই যে মেম্বারের সামেশন অফ হরাইজন্টাল জিরো, তাহলে মেম্বারে এটা কোন দিকে আছে? স্যার মোমেন্টের মোমেন্টের ক্ষেত্রে হবে না। ও মোমেন্টের ক্ষেত্রে হবে। মোমেন্ট তো শুধু মোমেন্টের একার উপর নির্ভর করে না, মোমেন্ট তো ফোর্সের উপর নির্ভর করে। মোমেন্ট তো মোমেন্টের একার কিছু। আচ্ছা, ওর কোশ্চেনটা বুঝতে পারছো? এটা ভালো কোশ্চেন, একটু খেয়াল করো। ও বলতেছে কি যে এইখানে তো আমরা একটা বলছিলাম যে সামেশন অফ এম কত হবে কার ক্ষেত্রে? এখন ও বলতেছে কি যে এইখানে তো মেম্বারে এটা ph/2 ক্লকওয়াইজ, আবার এইটাতে ph/2 ক্লকওয়াইজ, তাহলে সেটা তো জিরো হলো না। ওর কোশ্চেন হচ্ছে এটা জিরোই আছে। কারণ হচ্ছে মোমেন্ট শুধুমাত্র মোমেন্টের উপরই নির্ভর করে না, মোমেন্ট ফোর্সের উপরও নির্ভর করে, ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে এইখানে কিছু ফোর্স আছে না, এখন এই ফোর্স ডিসটেন্স সবকিছু যদি করো তাহলে জিরো চলে আসবে ক্যালকুলেট। তুমি যে কোনো পয়েন্টে নাও, ধরো এই পয়েন্টে নাও, এই পয়েন্টে যদি আমি নেই তাহলে কি কি আসবে দেখো, প্রথমেই কি আসবে? মোমেন্ট আসবে এইটা তো আসবে ph/2, তারপরে কি আসবে? ওইখানে এটা এটাও কি প্লাস ph/2, তারপরে আর কি আসবে বলো? এই সাইডের থেকে এইটা আসবে না, এটা ph/l ইনটু l, তো এইটা কি অ্যান্টিক্লকওয়াইজ, তাহলে মাইনাস ph/l ইনটু l, তাহলে l কেটে গেল, তাহলে ph, আর এখানে ph/2 তে ph, তাহলে ph মাইনাস ph, তাহলে 0। তাহলে মেম্বারের সামেশন অফ l 0 আছে। ঠিক আছে, ব্যাস লাগে যেত, ব্যাস লাগানো স্বাভাবিক। ভালো প্রশ্ন, তাহলে হ্যাঁ তারপর স্যার এখানে আপনি একটু এখানে ক্লিয়ার হয়নি স্যার, মানে এক্সটার্নাল ফোর্স না থাকলে কি তখন জিরো হবে না? 0 হবে। যেমন এই জাংশনে p/2 এইদিকে আর এইটা p/2 টা, তাহলে হরাইজন্টাল সামেশন অফ হরাইজন্টাল কত হলো? আচ্ছা, ভার্টিক্যাল দেখো ph/l নিচে আর এখানে ph/l, তাহলে সামেশন অফ ভার্টিক্যাল কত হলো? তাহলে জাংশনের সামেশন অফ হরাইজন্টাল ভার্টিক্যাল হলো 0। কিন্তু এক্সটার্নাল ফোর্স থাকলে তখন সেটা হবে না। যেমন এখানে খেয়াল করো, এইটা কি p/2 এইদিকে আর এইটা কি p/2 এইদিকে, তাহলে দুইটা যোগ হয়ে p হয়ে যাচ্ছে, সেটা তো আর 0 হচ্ছে না, 0 হবেও না, সেটা হবে এক্সটার্নাল ফোর্সের সমান, ওইটা সমান হবে। এই এতটুকুই একই জিনিস। তাহলে এই এতটুকু যদি এঁকে ফেলো, এখন বাকিটা তো SF20 করতে পারবা। এই আমি যদি 1 নম্বরটার জন্য যদি করি, দেখো এই প্রথমে 1 নম্বরের জন্য করলাম। আচ্ছা, কি কি আসতেছে? পরে ক্লাসে করা যাবে। ধন্যবাদ। আচ্ছা দেখো তো এক্সিয়াল ফোর্স দুইটা আনতে হবে কিনা। ওই 1 নম্বর নিয়ে কাজ করতেছি প্রথমে। 1 নম্বর আমার কথা হচ্ছে ওই এক্সিয়াল ফোর্স গুলো আনতে হবে কিনা। ওটা তো কাউন্ট হয়ে গেছে স্যার। আমাকে আনতে বলছে কি SF/DVMD, AFD তো আনতে বলে নাই, এক্সিয়াল ফোর্স গুলো এখানে তো আনতে বলে নাই। এক্সিয়াল ফোর্স গুলো এখানে আনার দরকার আছে না। এজন্য হচ্ছে ph/l যেগুলো আছে টেনশন কম্প্রেশন, এক্সিয়াল ফোর্স তো চেনো নাকি, তাহলে সেগুলো আর আনতেছি না। এখন SF/DVMD আর কি, তার নিচে ডিরেকশনটা তো তাহলে এইটা হচ্ছে h, তাই তো? আচ্ছা, এটা h। বিমটা স্যার উল্টা হয়ে গেছে। বিমটা উল্টা হয় না, কলামটা কলামে লেগে যাচ্ছে। এটা তো এক্সেল কোর্স করলে তো যদি প্রথমে কলাম রাখতেছি, কলাম। কলামের কথা বলছি। আচ্ছা, কলামটা কলামের মধ্যে রাখছি, তাহলে এটা আমরা ঘুরাই ঘুরাই দিতে পারবা, সমস্যা নেই। এক্সেল উল্টা ভালো লাগে। মানে এক্সাম্পল চেঞ্জ হবে না, এক্সাম্পল এইটাই থাকবে। ph/2 এক্সেল ph/l এটা থাকবে, এক্সাম্পল চেঞ্জ হবে। এইটা যদি ঘুরাই দেই তখন তো এই ফোর্সটাই হবে, এই
এক্সিয়াল তাহলে কত হবে বলো তো এইভাবে তোমরা এসএফএমটি আঁকো না কখনো আচ্ছা ঠিক আছে তাহলে এইভাবে আঁকো আচ্ছা দেখো এই পিভেটটা কোন দিকে যাচ্ছে তারপরে এখানে কি হবে লাস্টে কি হবে নেক্সট পিএমডি আচ্ছা পিএমডি মানে তো এসএফটি এরিয়া ঠিক আছে এসএফটি এরিয়া তাহলে এখন দেখো তাহলে এখন হচ্ছে যে এসএফটি এরিয়াটা কত আছে এখানে এখন এটা কি শেপের হবে ত্রিভুজ শেপের হবে তাহলে এটা কত আসলো বললা দেখা যায় না ঠিক আছে আমি ঘোরাই লিখি এটা সমস্যা নাই এটা কত ছিল p/2 আর এটা কত ছিল ps/2 আচ্ছা এই পর্যন্ত আসলো ps/2 পর্যন্ত আসলো আসার পরে এখন এখানে একটা কি আছে দেখো মোমেন্ট আছে মোমেন্টটা কি ধরনের মোমেন্ট অ্যান্টিক্লকওয়াইজ মাইনাস তাহলে মাইনাস কত তাহলে এখানে প্লাস ps/2 মাইনাস ps/2 0 হয়ে গেছে আর এটা যদি 0 হয় তাহলে বুঝবা ঠিক আছে সব না হলে তাহলে বুঝবা কোনো একটা সাকশনে গাপলা হচ্ছে ঠিক আছে তাহলে এটা এক নম্বর এখন হলো 3 নম্বরে কি হবে 3 নম্বরটা কি হবে বলো 3 নম্বরটা বিপরীত হবে একই সেম হবে স্যার এই যে দেখো p/2 এইদিকে p/2 এইদিকে p/2 ডান পাশে আছে p/2 ডান পাশে আছে অ্যান্টিক্লকওয়াইজ ps/2 অ্যান্টিক্লকওয়াইজ ps/2 সব মিলে গেছে তার মানে একটাই হবে 1 and 3 সব একই আছে তার দুইজন তো তাই আমরা আগের মতই করব একটা জায়গায় পার্থক্য আছে 1 এবং 3 এর মধ্যে সেটা কোনটা কে বলতে পারবে স্যার আমাদের এখানে ভার্টিক্যাল ফোর্স ভার্টিক্যাল অ্যাক্সিয়াল ফোর্স ভার্টিক্যাল মানে অ্যাক্সিয়াল ফোর্স এখন এখানে অ্যাক্সিয়াল ফোর্সটা আছে হচ্ছে টেনশন P/L আর এখানে অ্যাক্সিয়াল ফোর্সটা হচ্ছে কম্প্রেশন সেটা হচ্ছে P/L এই জিনিসটা তোমাদের জন্য একটা লার্নিং এটা তোমরা লিখেও রাখতে পারো তাহলে সেটা হচ্ছে একটা বিল্ডিং এ ল্যাটারাল ফোর্স যখন আসে যেই পাশের কলামে আসে ওই পাশের কলামগুলোতে টেনশন সৃষ্টি হয় আর তার অপোজিট পাশের কলামগুলোতে কম্প্রেশন সৃষ্টি হয় এখন যখনই একটা কলামে টেনশন সৃষ্টি হচ্ছে এটা শেপ দেখলেও বুঝবা ধরো যে এরকম ভাবে আসতেছে ঠিক আছে বিল্ডিং এর যে পয়েন্টে ল্যাটারাল ফোর্স আছে সেই পয়েন্টে টেনশন সৃষ্টি হয় হ্যাঁ আর অপোজিট পাশে হয় এখন তুমি খেয়াল করলেও বুঝতে পারবা এটা যখন ফোর্সটা আসবে তখন এটা তো হেলে যাবে এটা যদি হেলে যায় তাহলে এই পাশের কলামটা লম্বা হয়ে যাচ্ছে আর এই পাশের কলামটা খাটো হয়ে যাচ্ছে দ্যাট মিন্স হচ্ছে এইটাতে কম্প্রেশন কাজ করতেছে আর এইটাতে টেনশন কাজ করতেছে আর টেনশন কাজ করলে হবেটা কি টেনশন কাজ করলে যেটা হবে এইখানে যে ফাউন্ডেশনটা থাকবে এই ফাউন্ডেশনটা উপরে চলে আসবে দ্যাট মিন্স ওই যে গাছ যেটা হয় আর কি মানে ঝড়ের সময় একটা গাছ দেখবা যে শিকড় সহ উপরে পড়ে যায় সো ওই একই জিনিসটাই হবে এখানে ফাউন্ডেশনটা হচ্ছে একদম মাটি থেকে খুলে উপরের দিকে আপলিফট হয়ে চলে যাবে বিল্ডিং এর দেবে যাওয়া নাকি ডেট পড়ে যায় দেখো যাইতে পারবে একদম সো তাহলে এইটা কিন্তু সাধারণ গ্র্যাভিটি লোডে কখনোই এটা হয় না গ্র্যাভিটি লোডের কারণে প্রতিটা কলামেই কম্প্রেশন থাকে কিন্তু ল্যাটারাল লোড যখন আসে তখন কিছু কিছু কলামে কম্প্রেশন আর কিছু কিছু কলামে টেনশন কারণ আমাদের চিন্তার কারণ হচ্ছে ওই টেনশনের কলামগুলো ঠিক আছে যে টেনশনের কারণে এটা উপরে যায় কিনা সেটা হচ্ছে আচ্ছা ওকে তো 2 নম্বর মেম্বারটা যদি আঁকি সেটা কেমন হবে আগের মধ্যে একটা যাবে না আমাদের হ্যাঁ